আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। তো গতদিন আমরা পড়েছিলাম বল ও জড়তা এবং এর সংক্রান্ত নিউটনের প্রথম সূত্র। আজকে আমরা পড়ব বস্তুর গতির উপর বলের প্রভাব এবং এর সম্পর্কিত নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা জানি গতি কাকে বলে। সময়ের সাথে কোনো বস্তু যদি সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যদি তার অবস্থান পরিবর্তন করে তখন তাকে গতি বলা হয়। আর বলের সংজ্ঞা আমরা আগেই দিয়েছি, যা বস্তুর আগের পাঠে আমরা আলোচনা করেছি, যা বস্তুর গতির অবস্থার পরিবর্তন করে বা করতে চায়, বস্তুর গতির দিক পরিবর্তন করে বা করতে চায় এবং বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন করে বা করতে চায়, তাই বল। তো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বস্তুর গতির উপর বলের প্রভাব এবং এর সম্পর্কিত নিউটনের দ্বিতীয় সূত্র। বস্তুর গতির উপর বলের প্রভাব। বস্তুর গতির উপর বলের প্রভাব এবং এর সম্পর্কিত নিউটনের দ্বিতীয় সূত্র। মনে করো একটা ফুটবল মাঠে একটা বল পড়ে আছে। তো যখন ওই বলটাকে কোনো একজন খেলোয়াড় বলের উপরে বল প্রয়োগ করবে, তখন কি হবে? বলটা একদিক থেকে আরেক দিকে ছুটে চলে যাবে। অর্থাৎ ফুটবলটির গতি পরিবর্তন করার জন্য বল প্রয়োগ করতে হয়। তাহলে আমরা বললাম যে বস্তুর গতির পরিবর্তনের জন্য বল প্রয়োগ করা প্রয়োজন, বল প্রয়োজন। তো একইভাবে আমরা আগে বলেছি যে বস্তুর গতির দিক পরিবর্তনের জন্য বল প্রয়োজন। তো আমরা জানি যখন কোনো একটা বস্তুর গতির পরিবর্তন হয়, তার মানে হচ্ছে বস্তুর বেগের পরিবর্তন হয়। আর যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন হয় তখন বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। কারণ আমরা জানি ভরবেগ, আমরা আগে একটা ক্লাসে বলেছি ভরবেগ সমান ভর গুণন বেগ। ভরবেগ সমান ভর গুণন বেগ। সুতরাং কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর বেগের পরিবর্তন হয় এবং বস্তুর বেগের পরিবর্তন হয় অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। অর্থাৎ তার মানে হচ্ছে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। এখন এই সম্পর্কিত বল প্রয়োগে বস্তুর ভরবেগ পরিবর্তন সম্পর্কিত নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে প্রয়োগ করা হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। কি বলা হলো? আমরা বললাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর গতির পরিবর্তন হয়। বল বস্তুর গতির পরিবর্তন করে। গতি পরিবর্তন হয় অর্থ হচ্ছে যে বস্তুর বেগের পরিবর্তন হয়। সুতরাং বেগ পরিবর্তন, আমরা জানি ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। সুতরাং বেগ পরিবর্তন হলে বস্তুর ভরবেগও পরিবর্তন হয়। অর্থাৎ বল প্রয়োগ করা হলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। এবং নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে এটিরই উপরে। এবং এর সম্পর্কিত সূত্রটি হচ্ছে বস্তুর বল প্রয়োগজনিত ভরবেগের পরিবর্তন এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। এটি নিউটনের দ্বিতীয় সূত্র। মনে করি যে বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে ওই বস্তুটির ভর হচ্ছে m। বস্তুটির আমরা ভর ধরলাম m। বস্তুটির আদিবেগ u এবং f বল প্রয়োগ করার কারণে তার বেগ হয়ে গেল v, অর্থাৎ শেষ বেগ
হয়ে গেল ভি। প্রযুক্ত বল ধরি টি সময় ধরে এফ বল প্রয়োগ করার কারণে ইউ আদিবেগ ইউ ছিল, পরে ভি হয়ে গেল। তাহলে সময়টা আমরা পরে লিখি, বলের পরিমাণটা আগে লিখি। প্রযুক্ত বলের পরিমাণ হচ্ছে এফ, এবং এই এফ বলটা প্রয়োগ করা হল, প্রয়োগের সময় হচ্ছে টি, সময় টি। তাহলে একটা বস্তু ভর হচ্ছে এম, আদিবেগ ইউ, শেষ বেগ ভি, মানে ওই ইউ আদিবেগের বস্তুর উপরে টি সময় ধরে এফ বল প্রয়োগ করা হলো এবং বস্তুটির বেগ হয়ে গেল ভি। সুতরাং বস্তুটির আদি ভরবেগ সমান এম ইউ বস্তুটির। সুতরাং বস্তুটির শেষ ভরবেগ এম ভি, বস্তুটির আদি ভরবেগ এম ইউ, বস্তুটির শেষ ভরবেগ এম ভি। সুতরাং টি সময়ে ভরবেগের পরিবর্তন তাহলে আদি ভরবেগ এম ইউ এবং শেষ ভরবেগ হচ্ছে এম ভি। সুতরাং কোন সময়? এটা টি সময়ের জন্য। সুতরাং টি সময়ে ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ, পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। সুতরাং ভরবেগের পরিবর্তনের হার, কত হবে? আমরা জানি হার বলতে একক সময়ে ভরবেগের পরিবর্তন কত, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে একক সময়ে এম ভি মাইনাস এম ইউ বাই টি, আমরা একটু বুঝেছি। একটা বস্তুর ভর ছিল এম, আদিবেগ ইউ, শেষ বেগ মানে টি সময়ে বল প্রয়োগ করায় তার বেগ হয়ে গেল ভি, শেষ বেগ ভি। আর বস্তুটির আদি ভরবেগ হবে এম ইউ এবং বস্তুটির শেষ ভরবেগ হবে এম ভি। টি সময়ে ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তন হার বলতে আমরা বুঝি একক সময়, হার মানে একক সময়, তার মানে এম ভি মাইনাস এম ইউ বাই টি। তো এটা আমরা একটু এখান থেকে যদি আমরা এম কমন নেই তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে উপরে হলো ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভরবেগের পরিবর্তন হার হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। কিন্তু আমরা জানি ত্বরণের সংজ্ঞা থেকে আমরা কি জানি? আমরা ত্বরণের সংজ্ঞা থেকে জানি, কিন্তু আমরা জানি ত্বরণ সমান ভি মাইনাস ইউ বাই টি। সুতরাং ভরবেগের পরিবর্তন হার কত হলো? সুতরাং ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এটা হচ্ছে কি ত্বরণ এ না, ত্বরণ। আচ্ছা, ত্বরণ যদি এ হয়, ত্বরণ আমরা কিন্তু ত্বরণ এ সমান এটা না। সুতরাং ভরবেগের পরিবর্তন হার কত হবে? সমান, এটা হচ্ছে এম আর এইটা হচ্ছে এই যে এ, এম এ। আমরা একটু বুঝে গেছি। এখন তাহলে আমরা বললাম যে ভরবেগের পরিবর্তন হার হচ্ছে এম এ। এখন আমরা আবার নিউটনের সেই দ্বিতীয় সূত্রে চলে যাই। কি বলছে সেখানে? বলছিল যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার হলো কি? হার হচ্ছে
এম এ আমরা বের করলাম ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এম এ। তো নিউটনের দ্বিতীয় সূত্র বলছে এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এই এম এ সমানুপাতিক। আমরা আগে বললাম যে প্রযুক্ত বল এফ, তো প্রযুক্ত বল যদি এফ হয়, প্রযুক্ত বল এফ হলে বলছে যে এইটা প্রযুক্ত বলের সমানুপাতিক, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সুতরাং এম এ প্রপোর্শনাল টু এফ, এম এ এফ এর সমানুপাতিক। তাহলে এম এ কীভাবে বের হলো? আমরা এম এ বের করলাম, ভরবেগের পরিবর্তনের হার বের করলাম, আদি বেগ, আদি ভরবেগ, শেষ ভরবেগ সময় দিয়ে ভাগ করে দিলাম, বের হয়ে গেল ভরবেগের পরিবর্তনের হার। বলছে এই নিউটনের দ্বিতীয় সূত্র বলছে বস্তুর এই ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সুতরাং এম এ ভরবেগের পরিবর্তনের হার ইজ প্রপোর্শনাল টু এফ, প্রযুক্ত বলের সমানুপাতিক, বা এম এ ইকুয়াল কে এফ, এম এ ইকুয়াল কে এফ। আমরা জানি সমানুপাত চিহ্ন উঠে গেলে সমান চিহ্ন হলে একটা ধ্রুবক বসে। এটা হচ্ছে কে একটি, এখানে কে একটি কি সমানুপাতিক ধ্রুবক, এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। কে এর মান নির্ভর করে আসলে বলের এককের উপর। আচ্ছা, এই সমীকরণ থেকে বলের এককের একটা সংজ্ঞা দেওয়া যায়। বলের একককে বলা হয় নিউটন। এই এককের সংজ্ঞা এমনভাবে দেওয়া হয় যাতে কে ইকুয়াল 1 হয়, কে ইকুয়াল 1 হয়। তো যখন এম ইকুয়াল 1 কেজি, আবার ত্বরণ এ ইকুয়াল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন এফ ইকুয়াল 1 নিউটন হলে কে ইকুয়াল 1 হয়। বিষয়টা বুঝিনি আমরা, যে এম যদি 1 কেজি হয়, এ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় এবং এফ যদি 1 নিউটন হয়, তখন কিন্তু কে 1 হয়। এটা আমরা সহজে এখান থেকে বের করতে পারবো। কিভাবে? কে ইকুয়াল এম এ বাই এফ। সো এখানে যদি আমরা এম এর মান 1 বসাই, এ যদি 1 বসাই এবং এফ যদি 1 বসাই, কে এর মান কিন্তু কত হয়? 1 হয়। ভর এম কেজি, ত্বরণ এ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং বল এফ কে নিউটন দ্বারা প্রকাশ করলে, আমরা যদি এই এককগুলো এখন এভাবে প্রকাশ করি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এম এ ইকুয়াল কে এর মান আমরা বললাম 1 ইন্টু এফ। তাহলে এককগুলো দ্বারা প্রকাশ করলে হচ্ছে এম এ ইকুয়াল 1 ইন্টু এফ, বা এম এ ইকুয়াল এফ। সুতরাং এফ ইকুয়াল এম এ। সুতরাং এফ হচ্ছে এম এ। তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এফ ইকুয়াল এম এ পেয়ে গেলাম। এফ হচ্ছে বল, এম হচ্ছে বস্তুর ভর, এ হলো ত্বরণ। সুতরাং এই সমীকরণের ডান পাশে যদি আমরা বস্তুর ভরের মান বসাতে পারি এবং ত্বরণ এর মান বসাতে পারি, প্রযুক্ত বলের মান বের করা যাবে। অর্থাৎ এই সমীকরণটাকে বল পরিমাপের সমীকরণ হিসেবে ব্যবহার করা যাবে। সুতরাং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বল পরিমাপের একটা সমীকরণ পেয়ে গেলাম। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা পেয়েছি বলের গুণগত ধারণা, এবং দ্বিতীয় সূত্র থেকে বলের একটা পরিমাণগত ধারণা পেয়ে গেলাম এবং একটা সমীকরণ পেয়ে গেলাম, যে সমীকরণ ব্যবহার করে সহজেই বল পরিমাপ করা যায়। ওকে, তাহলে এই সমীকরণে ধরে নেই একটা বস্তুর ভর হচ্ছে 5 কেজি এবং ওই বস্তুর ত্বরণ আমরা করতে চাই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কতটুকু বল প্রয়োগ করতে হবে? সুতরাং এফ ইকুয়াল হবে 5 কেজি এম এর মান এবং এ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হবে 50 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার আমরা আসছি বলের এককে। বলের এককটা আসলে কি?
তো এখান থেকে বোঝা যাচ্ছে বলের এককটা কি। বলের এককটা হচ্ছে ভরের একক গুণন ত্বরণের একক। ভরের একক আর ত্বরণের একক গুণ করলেই বলের একক পাওয়া যাবে। তো ভরের একক হচ্ছে কিলোগ্রাম এবং ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং বলের একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এটাকে নিউটন বলে থাকি। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? নিউটন বলি। হ্যাঁ, নিউটন বলি, এন, এবং এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। আমরা দেখবো যে বলের একক কোথাও, বলের একক এভাবে লেখা নেই, এভাবে কোথাও লেখা নেই, এন আকারে লেখা আছে। সুতরাং বলের এককটা হচ্ছে নিউটন। এখন 1 নিউটন বল কতটুকু সহজেই সেটা বের করা যাবে। আমরা জানি F ইকুয়াল এম এ। 1 নিউটন কতটুকু? এই সমীকরণের ডান পাশে যদি আমরা ভর 1 কেজি বসাই দিই এবং ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বসাই দিই, তাহলে এফ এর মান বের হচ্ছে 1 নিউটন, 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 1 নিউটন। সুতরাং 1 নিউটন বল হচ্ছে সেই পরিমাণ বল, যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। তো আমরা এখান থেকে 1 নিউটন বল কতটুকু তারও একটা ধারণা পেয়ে গেলাম। প্রশ্ন কি? প্রশ্ন পঞ্চাশ কেজি ভরের বস্তুর উপরে কতটুকু বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? তো আমরা জানি কি জানি আমরা? বল পরিমাপের সমীকরণ F ইকুয়াল এম এ। তো এখানে বস্তুর ভর m দেওয়া আছে, ত্বরণ 4 দেওয়া আছে। তো আমরা দেখি এখানে কি দেওয়া আছে? বস্তুর ভর m ইকুয়াল 50 কেজি এবং ত্বরণ a ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি বের করতে? বল। সুতরাং বল সমান কত? বল ইকুয়াল কত? তো আমরা m এর মান বসাই দিলাম হচ্ছে 50 কেজি, আর এর মান বসাই দিলাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং 4×5 = 200 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাট ইজ 200 নিউটন। সুতরাং প্রযুক্ত বলের পরিমাণ হচ্ছে 200 নিউটন। তাহলে সহজেই আমরা এই সমীকরণে এম এবং এ বসিয়ে বলের পরিমাণটা বের করে ফেললাম। একইভাবে কখনো কখনো বলে 3টি রাশির যে কোনো 2টি দেওয়া আছে, অন্য রাশিটি কত বের করা যাবে। আবার এই সমীকরণটিকে একটু অন্যভাবে আমরা লিখতে পারি। আমরা অবশ্য এটা সহজেই এর আগে লিখছিলাম। কি লিখবো এটা না? তো F ইকুয়াল m ইন্টু এর পরিবর্তে লিখলাম v মাইনাস ইউ বাই টি। তাহলে F ইকুয়াল m v মাইনাস ইউ বাই টি। যদি কখনো এরকম আসে গাণিতিক সমস্যা যে বস্তুর আদি বেগ দেওয়া আছে, বস্তুর শেষ বেগ দেওয়া আছে, বল প্রয়োগের সময় দেওয়া আছে এবং বস্তুর ভর দেওয়া আছে, তাহলে প্রযুক্ত বলের পরিমাণ বের করো, তাহলে এটা এভাবেও করা যায়, এইভাবেও করা যাবে। অথবা কেউ যদি আলাদা করে এর মানটা বের করে নেয়, যে না আমি এভাবে না করে আগে আলাদা করে এ বের করে নিলাম, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, দেন এই এর মানটাই আমি যদি এখানে বসে দিই তাও হবে। অথবা কেউ যদি মনে করে না আমি সমীকরণটা এইভাবে লিখবো তারপরে বসে দেবো, তাও হবে, দুটোই ঠিক আছে। তো আমাদের এই পর্যন্ত আলোচনা ছিল নিউটনের দ্বিতীয় সূত্র কি জিনিস, আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে আমরা বলের পরিমাণগত একটা ধারণা পেয়ে গেলাম, কিভাবে আমরা বল পরিমাপ করতে পারি, বলের একক কি, বলের মাত্রা কি, এবং এই সূত্র ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারি, এগুলো আমরা পেয়ে গেলাম। বাড়ির কাজ, হ্যাঁ বাড়ির কাজ কি কাজ? 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর
100 নিউটন বল 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। প্রশ্ন 10 সেকেন্ড পরে বেগ কত হবে? দুইটি প্রশ্ন আমরা দেব, দুইটি বা তিনটি প্রশ্ন দেই। প্রশ্ন নম্বর 1, 10 সেকেন্ড পরে বেগ কত হবে? 10 সেকেন্ড পর বেগ কত হবে? প্রশ্ন নম্বর 2, 20 সেকেন্ড পরে বেগ কত হবে? 20 সেকেন্ড পর বেগ কত হবে? প্রশ্ন নম্বর 3, 1 2 3, কি বলছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 20 সেকেন্ড পর বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে? তো তোমাদের এই নিউটনের দ্বিতীয় সূত্র পরে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আজকে এই পর্যন্ত থাকি। এগুলো ইনশাল্লাহ আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।